হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি চলে এসেছি কালকুটের লেখা কোথায় পাবো তারে পরবর্তী অংশের জন্য। আগের অংশে আমরা দেখলাম চাপা বলে কোনো একজনের সঙ্গে লেখককে জুড়ে দেবার জন্য, ঘর বসাবার জন্য আংড়ি যেন মতলব করছে। তো দেখি সামনে কি হয়। চাপা কে, আর কেনই বা তার সঙ্গে লেখককে জুড়ে দিতে চায় আঙুর লতা? শুনে মাহাতো আর গাজী একযোগে অট্ট হেসে মাঠ কাঁপায়। আমি ভাবি ছোঁড়া ধরবার ফাঁদ যে মেয়ে, সে বিষয়ে আংড়ির নিজস্ব মতে ভুল নেই, কিন্তু সন্তানের মানত করে যে ফেরে সেই রাড়ের তারকেশ্বর থেকে, তার আবার চাঁপা নামের মেয়ে কোথায় থাকে? হাসি শুনে আংড়ি বলে, তাও তো হাসবার কি আছে? মেয়ে কি আমার ফেলনা নাকি? এমন একটা ছেলে কি পাওয়া যাবে না? যাক, সে মেয়ে যেই হোক, এটা জানা গেল আংড়ি শাশুড়ি হয়ে আমাকে ধরে রাখতে চায়। এমন নির্যশ ঠাট্টা থেকে নিজেকে সরিয়ে রাখবো ভাবতে পারি না। মাহাতোও সেই কথাই বলে, তাই বল তোর চম্পাবতীকে দিই ছেলে ধরবি, তা মেয়েকে আমাদের কেউ ফেলনা বলতে পারবে না। আংড়ি আবার বলে, আর আজকাল জাতের কথা অত কেউ ভাবেও না। এতখানিও আংড়ির জানা আছে। সে আরো বলে, ঘর দেব, জমি দেব, মেয়ে দেব, কোনো কিছুতে ফাঁক রাখবো না। দেখো, রাজি আছো? আমাকেই জিজ্ঞাসা করে। এমন দুর্দিনে এরকম ঘর জামাই ব্যবস্থা মন্দ কি? হাসতে হাসতে বলি, আর আমি চোর না ডাকাত সে ভাবনা নেই? আংড়ি বলে, তা আমরা বুঝে নেব। তাও তো বটে, আংড়ির তাতে থোড়াই ডর। ডাকাতের রক্ত আছে তার হাতে, বেশি এদিক ওদিক করলে তার ব্যবস্থা সে নিজেই করতে পারবে। জিজ্ঞেস করি, কিন্তু মেয়ে এলো কোত্থেকে? আংড়ি জবাব দেয়, যেখান থেকে আসে। বাপ মায়ের মেয়ে, 2 বছরের মেয়ে যখন, বাপ মা দুটোই গেল ওলা ওঠায়, সেই থেকে আমার কাছে। এখন বয়স 13 বছর। তা কম নয়, উপযুক্ত বয়স বটে। আজ ওবেলাতেই তার নমুনা দেখেছি। লঞ্চে উঠতে গিয়ে সাঁকো থেকে পাকে পড়ে যাওয়া সেই ভোর জড়ানো বউ। কিন্তু এদিকে সন্ধ্যার ছায়া কখন অন্ধকারে হারিয়ে গিয়েছে, কতক্ষণ চলেছি তার হিসাব নেই। খেয়াল হলো মাটিতে ছায়ার নড়াচড়া দেখে। দেখি মাথার ওপরে প্রায় 8খানা চাঁদ অন্ধকারের সঙ্গে লড়ে। তাতে আলোও আছে, অন্ধকারও দূর হয় না। দুয়ের এ ভাগাভাগিতে সকলই স্পষ্ট অস্পষ্টের মাঝামাঝি খেলা করে। দূরে গাছের অস্পষ্ট অবয়ব দেখা যায়। চেনা যায় কেবল মাঠের মধ্যে 2-1টি নারকেল সুপারি গাছ। ঝিঝির ঢাক সহসা যেন চড়া সুরে বেজে ওঠে। আংড়ি কখনো বলে, মেয়েও আমাদের দেখতে সুন্দর, তাই না? কি বলো গো? মাহাতোর জবাবে আবার একটা হাসির জোয়ার লাগবে সেই আশাতেই থাকি, কিন্তু আশ্চর্য হয়ে শুনি মাহাতোর গলায় কেবল শব্দ বাজে, হুম। এতক্ষণে সহসা আমার সন্দেহ হয় আংড়ি ঠাট্টা করে না। একে সারল্য বলে না অজ্ঞানতা বলে বলতে পারি না, কিন্তু নিজের ভাগ্যের দিকে চেয়ে মনে মনে না হেসে পারি না। কোনো এক মাহাতো বউয়ের কল্পনাকে যে আমি এতখানি উস্কে দিতে পারি ধারণা ছিল না। আংড়ি কথা বলে না, প্রস্তাব করে, বলে চলে, ফর্সা রং, 1 পিঠ চুল, এত বড় চোখের ফাঁদ। আংড়ি কথা শেষ করতে পারে না। মাহাতো বলে ওঠে, এই দেখ আংড়ি, এবার থাম, পাগল হলি নাকি? অস্পষ্ট আলোয় দেখি আংড়ি আমার দিকে একবার চায়, আবার স্বামীর দিকে। মাহাতো তখন তার স্ত্রীর পাশে। আবার বলে, সংসারটা ভগবান তোর মতন গড়ে নাই। যাকে তোর ভালো লাগবে তাকেই তুই ধরে রাখতে চাইবি, তাই কি হয় নাকি? উনি এলেন কোত্থেকে, যাবেন কমনে, তুই চাপা দিয়ে ধরবি ওনাকে? বলে একটু থামে, তারপর আবার বলে, অনেক দূর আসা হইছে, আর না, এবার এরা ফিরে যাক, ফিরতি হবি তো আবার। বলে সে নিজেই দাঁড়িয়ে পড়ে। আমরা সবাই দাঁড়াই। আমাদের পাশেই একটা নাম না জানা ঝাড়ালো বেঁটে গাছ। এমন ঝাড়ালো একেবারে নিশ্ছিদ্র, তাকে ঘিরে ঝিকিমিকি জোনাকি জলে। আকাশে জলে মিটি মিটি তারা। অস্পষ্ট আলোয় তাকাই আংড়ির দিকে। আংড়ি আমার দিকেই চেয়ে রয়েছে। যদি ঠিক দেখে থাকি তবে তার চেয়ে থাকার মধ্যে তখনও জিজ্ঞাসা। আমি বলি, এবার তবে ফেরা যাক। তবু একবার আমার বলতে ইচ্ছে করে, আমি যে তার ফর্সা রং, 1 পিঠ চুল, বড় চোখের ফাঁদ চম্পাবতীকে নিয়ে ধরা দিয়ে থাকতে পারবো না, তার জন্য দুঃখিত। বলতে গেলে পাছে এই নিরর্থক প্রসঙ্গ আরও দীর্ঘতর হয়, তাই বলতে পারি না। কিন্তু আংড়িও আর তা বলে না। আসলে ভর আর ঘোর আমার নয়, আংড়ির। তার মধ্যে কোনো বাস্তব অবাস্তবের প্রশ্ন নেই। স্বামীর কথায় তার সঙ্গীত ফেরে, কেবল বলে, তবে বাপু, এ বেড়াতে এমন ঠিক ঠিকানা ছাড়া ভালো নয়, এই বলে দিলাম। আমাদের ভোলাখালিতে আসবে কবে? বলি, সময়ের কথা ঠিক করে বলতে পারি না, এক সময় ঠিক এসে পড়ব। আংড়ি বলে, যার নিজের কোনো ঠিকানা নেই সে কি ঠিক করে কিছু বলতে পারে? এ কথার কোনো জবাব দিতে পারি না, কেননা
জানি এ কথা দেওয়াও অসম্ভব। আজ এই মুহূর্তে যে আমি এখানে, তাও যেমন হিসেবের বাইরে, কথা দেওয়াটাও তেমনিই হবে। কিন্তু মনে মনে বলি, ভোলাখালিতে একদিন আমি আসবো, যেন আসতে পারি। এই সময় মাহাতো ফস করে একটা বিড়ি ধরায়। আংড়ি সেদিকে তাকিয়ে বলে, মা, একটা বিড়ি ধরালে আমাকে একটা দিলে না? মাহাতো প্রায় ধমক দিয়ে বলে, না, বিড়ি খাওয়ানা তোর বারণ, ডাক্তার ইস্তক বলিছে, তবু নেশা ছাড়তে পারে না। বলেই আমার দিকে ফিরে বলে, অমশাই, আপনাকে তো জামাই করতে চায়, আপনি একটু বারণ করেন তো। অমনি আংড়ি ঝামটা দেয়, দেখো, মিছা কথা বলো না, এখন কি 2-3টার বেশি খাই নাকি? তাই বা বলো, আমাকে নিশা ধরালে কে? রোজ একটু একটু করে খাইয়ে তুমিই তো ধরিয়েছ। গান চলছিল ডাইনে, একবার মোড় ফিরে বাঁকা স্রোতে বায়ে। কথা ছিল কোথায়, আসে কোথায়। ভাবলাম বুঝি এই নিয়ে লাগি, কিন্তু মাহাতো তাড়াতাড়ি সুর নরম করে বলে, আচ্ছা, এটাই খাস, চল, আর দেরি করিস না। আংড়ির রোষটা তখনই যায় না, বলে, দেখো না, অমনি দুষতে আরম্ভ করেছে। মাহাতো আমাদের উদ্দেশ্যে একবার হাত তোলে, বলে, চলি, সময় করতে পারলি ভোলাখালি আসবেন। খোলা প্রাণের নিমন্ত্রণ, জবাবের প্রত্যাশা নেই। সে পিছন ফিরে চলতে আরম্ভ করে। আংড়ি আর একবার তাকায়, বলে, কথাটা মনে রেখো গো গাজীর বাবু, একবার এসো। গাজীর দিকে ফিরে বলে, তুমি তাড়াতাড়ি একদিন এসো। বলে সে চলে যায়। গাজী বলে, আসবো চাচি। আমি আর গাজীও ফিরি, কয়েক পা গিয়ে দুজনেই ফিরে চাই। অস্পষ্ট জ্যোৎস্নায় মনে হয় আংড়িও যেন ফিরে দাঁড়িয়েছে। তার হাত ওঠে না, আঁচল ওড়ে, বুঝতে পারি না। একটা অস্পষ্ট গলার ডাকও যেন শুনতে পাই, আয় গো বউ, দেরি করিস না। তারপর দুটি ছায়া ক্রমে মিলিয়ে যায়। আমরা আবার ফিরতে থাকি। গাজীর গলায় একবার শোনা যায়, চাচি বড় ভালো লোক। সে কথার কোনো জবাব দিই না। আমার কথা বলতে ইচ্ছা করে না, কেবল আংড়ির মুখখানি চোখের সামনে ভাসতে থাকে। সে ভালো না মন্দ সে ভাবনা আসে না মনে। ভাবি, সাহিত্যের থেকে জীবন কত বড়। তুমি যখন কলম নিয়ে ভাবো, কলম নিয়ে রচো, তখন তোমার বিধি বিধান সামঞ্জস্য যুক্তির কলমের চালে চলে। কিন্তু জীবন তার চেয়ে অনেক বিস্ময়কর, বিচিত্রতর। সে এমনি অমানিত, যুক্তিতে অথৈ। সে কোনো কিছুর অধীন নয়। এই অধর অথৈকে সাধনা করো কলমের হিজিবিজি কেটে। হিজিবিজির নানান ছক, নানান ছাঁদন বাঁধন। আংড়ি সেখানে নেই। সে তোমার মন ভুলানো নিচল গল্পে বাঁধা নয়, কিছুতে সে বাস্তব নয়। কিসেই বা তার যুক্তি? কেবল তার সেই মুখখানির সঙ্গে মাহাতোর কথাগুলো কানে বাজে। ভগবান তোর মনের মতন করি সংসার গড়ে নাই, যাকে তোর ভালো লাগে তাকেই তুই ধরি রাখতে চাস। যেন কেন রে তুই জেঠা সেথা পড়িস প্রেমের ফাঁদ? এ কি রে আজ বলো, যুক্তি কি দেবে হে? যুক্তি কেবল সেখানে যেখানে আংড়ি এখনো শুধুই মেয়ে। আপন রক্ত সঞ্চারে আজিও যার ফল ফলেনি, তবু দেখো কত না ফুল যেন তাকে ঘিরে ফুটেছে, যেন গন্ধ পাই। দেখো কত না ফলে যেন সে ফলবতী, ক্ষুধা যেন মিটে যায়। অতএব বুঝে দেখো মন, সংসার যার নিজের মতো গড়া নয়, তবু হাত বাড়িয়ে ফেরে কত আঘাত তাকে সইতে হয়। তাই সে মানুষ দেখে চিনতে পারে। আর একবার পিছনে ফিরি, কিছুই দেখা যায় না। নোনাগাঙের কূলে অস্পষ্ট কুহেলি জ্যোৎস্নার অবাধ নিঝুম প্রকৃতি। মনে মনে বলি, যা খুঁজে ফিরি নিরুদ্দেশে, সেই চলাতে একবার আসবো। এমন নেমন্তন্ন কি কখনো ভুলি? গাজীটা এতক্ষণ ধরে কি ভেবেছে কে জানে। শুনে গুনগুনিয়ে টেনে টেনে গান গায়, সুখে দুঃখে যে ভাবে হে, থাকি যেথা সেথা, যেন তোমার নামের মালা আমার প্রাণে থাকে গাঁথা। ওহে, আমি তোরে ভুললে তোর যায় না মমতা, তবে কি না তুমি আমারে ভুললে আমার সকলই ব্যর্থা। আমি যেমন করে শুনি তেমনি করে গায় না গাজী। এই পূব দক্ষিণা নোনাকুলের উচ্চারণে গায়, কিন্তু প্রতিটি কথা এমন স্পষ্ট যেন আর একবারও তার গলায় শুনিনি। অথচ গলা তার চড়া নয় মোটে। সে আমার কাছ থেকে হাত কয়েক দূর দিয়ে চলে। অস্পষ্ট আলোয় দেখি ঝোলা কাঁধে, পাগড়ি মাথায়, পেছনে বাবরি। এই আলোতে তার আলখাল্লার রং বোঝা যায় না। তার আর আমার দুজনেরই অস্পষ্ট ছায়া আমাদের পায়ে পায়ে চলে। তার মুখ নদীর দিকে ফেরানো, যেদিকে আমাদের গতি, যেখানে বাঁয়ের কোণে কয়েকটি মিটমিটে আলো দেখা যায়। নদীর ওপারে ন্যাজাতের 2-1টি আলোও চোখে পড়ে। কুয়াশা নয়, অথচ দেখা না দেখার কি এক হালকা আবরণে যেন সব ঢাকা পড়ে গিয়েছে। হয়তো আধখানা চাঁদের এই মায়া। ডাইনে বাঁয়ে সব যেন শূন্য, অশেষে হারানো। কেবল গঞ্জের যে কয়টি মিটমিটে আলো দেখা যায়, তার এক পাশে কোথায় যেন আগুন জ্বলে। যে আগুনের হাত যেন থেকে থেকে আকাশে হাত বাড়ায়। মাঝে মাঝে তার শিখা দেখতে পাই, যার আলোয় খানিকটা জায়গা জুড়ে রক্তিম আভা কাঁপে। যে আভাতে একটি গাছ ভেসে ওঠে। সব মিলিয়ে যেন এক আদিম ছবি। তার সঙ্গে গাজীর এই গান। কেন গাজী?
এখন সে এ গান গায় কেন? কার মনের কথা বলে সে? কাকে সে ভোলে, তবু যার মমতা যায় না? অথচ সে ভুললে তার সকলই বৃথা। আমি তো কেবল কাজল মাখানো, ডাগর চোখ, পান খাওয়া, লাল ঠোঁট, এমনকি বিড়ি টানা সেই আঙুরলতার মুখখানেই দেখি। গাজী যখন গান থামায় তখন জিজ্ঞাসা করি, এ গান কার? গাজী ফিরে চায়, কাছে এগিয়ে আসে, বলে, তা তো জানি না বাবু, মনে পড়ি গেল তাই। জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কেন মনে পড়ি গেল, কিন্তু জিজ্ঞাসা করতে পারি না। আমি তো তথ্য সন্ধানী নই। জিজ্ঞেস করি, আচ্ছা মাহাতো দেখলাম তোমার এত কথা বলে, কিন্তু মাহাতোরা তো এ দেশের লোক নয়। গাজী বলে, সে কথা ঠিক বাবু, মাহাতো চাচারা এদেশীয় লোক না। তয় শুনেছি 3-4 পুরুষ আগে এরা এসেছিল, তখন তো এসেছিল বাবু আবাদের চাষের মজুরি হই। আর এখন দেখেন কত জমির মালিক। এখন নাম মাহাতো, ঘরে গেলি দেখবেন সব এদেশির মতন, পুজো পাবন, ঘর গেরস্থালি, যা বলেন। তা বটে, 4 পুরুষ আগে যারা এই নোনাগাঙের কুলে এসেছে, মাটিকে মিষ্টি করেছে, তারা এই মৃত্তিকারই মানুষ। মাহাতো, কুর্মি, ওঁরাও, মুন্ডা, সাঁওতাল এসব বললেই চোখের সামনে ভেসে ওঠে ভারতবর্ষের অন্য সীমান্ত, যেখানে মাটির রং ভিন্ন, বনের রূপ আলাদা, প্রকৃতি যেখানে উঁচু নিচু, পাথর মাটিতে মেশানো। তবু না জিজ্ঞাসা করে পারি না, তোমার চাচির কথা তো আলাদা, সে কোন দেশের? অস্পষ্ট আলোয় দেখি গাজীর মুখে হাসি চিকচিক করে, বলে, বাহারে বাবু, দেখি বড় কান খড়খড়ি মানুষ, কোনো কিছু ফাঁক যায় না। বলি, না, তোমাদের কথার সঙ্গে মিল পেলাম না কিনা তাই। গাজী বলে, পাবেন কেমন করি বাবু, চাচি তো এদেশের মেয়ে নয়। তবে কোন দেশের? নিশ্চয়ই সেই উঁচা উঁচা পাবদ দেশের শবরীবালা সে নয়, কারণ তার কথার মধ্যে সে উচ্চারণও ছিল না। গাজী তার জবাব দেয়, সেও এক বৃত্তান্ত বাবু। ওই যে দেখলেন মাহাতো চাচাকে, ওঁর 3 বিয়া। 3 বিয়া মানে 3 বউ? হ্যাঁ, ওর 3 বিবি কি আর আছে? প্রথম বেবি ব্যামোয় মরে, দোসরা বিবি হারাই গেছে। হারিয়ে গেছে কেমন করে? সে কথা বাবু কেউ বলতে পারে না তো অয়। গাজী সুর টানে, কথা শেষ করে না। তাকিয়ে তার মুখ ভালো দেখতে পাই না, মুখটা তার নিচু, মাটিতে নিজের ছায়ার দিকে। একটু চুপ করে থেকে বলে, তয় শুনিছি আমাদের সে চাচির চরণ দুখানি নাকি বড় চঞ্চল ছিল, পথের মানামানি ছিল না। গাজীর নিচু অন্ধকার মুখের দিকে তাকাই, কথাটা ঠিক ধরতে পারি না, তবু মনে হয় কিসের এক ইঙ্গিত যেন আধারে চিকচিক করে। গাজী নিজেই আবার সেটুকু স্পষ্ট করে তোলে, কথাখানি ধরতে পারলেন তো বাবু? পথের মানামানি না থাকলে কি চলে? তা সে মেয়ে লোক বলেন আর পুরুষ লোক বলেন, একদিন তুমি আঘাটায় গেই পড়বেই পড়বে। তা আমাদের সে চাচিও কোন আঘাটায় যেই পড়িছে কেউ জানে না, সে নিজেই হারাই গেছে। কথা আর অস্পষ্ট থাকে না। মাহাতোর দ্বিতীয় বউ স্বামীর ত্যাগিনী। আমার অবাক লাগে গাজীর বচনে, কুলোত্যাগিনীর নামে সে কত বিশেষণ জুটতে পারত। বউয়ের নিজের ইচ্ছায় হারিয়ে যাওয়ার মধ্যে যেটুকু পাপের কথা আছে, চরণ দুখানি নাকি বড় চঞ্চল ছিল, এইটুকুতেই তার ধর্তাই। এবার যা বোঝার তা বুঝে নাও। আর কোনো কটু বাক্য নাই, ক্ষোভে রোষে কোনো ব্যঙ্গ বিদ্রুপ নাই। বরং দেখো, গাজী মুখ তোলে না, মাথায় পাগড়ির ছায়ায় তার মুখ সেই অন্ধকারেই ঢাকা। কুল ছেড়েছে মাহাতোর বউ, যেন তাতে গাজীরই বড় লজ্জা। সে দুঃখিত। এই কি গাজীর মন নাকি শালীনতা বুঝতে পারি না। যেটাই হোক, এমন মেলা দায়, তাও কিনা ঝুলি কাঁধে করে ঘোরা এক গাজী দরবেশের কাছে।